তুমি কে? মালতী? মালতী কোথায় যাচ্ছে? আমি কে সেটা তোকে জানতে হবে না। রাতের এই বিশেষ সময় মালতী আমার। এই সময় ওর আশেপাশে আমি কাউকে চাই না। এখন তো আমি ওকে ছেড়ে যেতে পারবো না। উদাস মনে নিজের মুদির দোকানে চুপ করে বসেছিল হরগোবিন্দ। তার একটা হাত গালে আর একটা হাত এক পাশে রাখা। অনেকক্ষণ ধরে দোকানের বাইরে দাঁড়িয়ে তাকে খেয়াল করছিল হরিসাধন। এবার বলল, আরে কি হয়েছে হরগোবিন্দ? এমনভাবে গালে হাত দিয়ে সকাল সকাল দোকানে বসে আছিস কেন? বসে আছি কি আর সাধে? আমার যে কত বড় সর্বনাশ হলো তা যদি তোকে বলে বোঝাতে পারতাম। হরগোবিন্দর মুখে এমন কথা শুনে হরিসাধন এগিয়ে এলো। কাছাকাছি এসে গলার স্বর নামিয়ে বলল, কি হয়েছে বলতো আবার? হরগোবিন্দ মুখ তুলে তাকালো, আর দুই চোখে মুখে একটা লজ্জা মেশানো ভয় ছড়িয়ে রয়েছে। মাথা নাড়িয়ে সম্মতি জানাতে হরিসাধন এবার আরো কাছে এসে বলল, ব্যাপারটা কিছু আঁচ করতে পারলি না? মানে কোথায় যায়, কি করে, কোনো কিছুই বুঝিসনি? আর হঠাৎ করে এমন পরিবর্তনটাই বা হলো কি করে? সেটাই তো বুঝতে পারছি না। এখন মনে হয় আমার আগের বউটাই ভালো ছিল। এখন কেমন যেন হয়ে গেছে। এই তো কাল রাতের কথা। কাল রাতে হঠাৎ ঘুম ভাঙতে দেখি বিছানায় আমার পাশে মালতী নেই। ঘরে কিন্তু আগের মতোই আলো জ্বলছে। ঘরের দরজা খোলা, ঠান্ডা হাওয়া আসছে সেখান থেকে। কি মনে করে আমি আবার পাশ ফিরে ঘুমোতে যাচ্ছিলাম, এমন সময় মনে হলো না, উঠে গিয়ে দেখি। বাইরে বেরিয়ে দেখি চাঁদের আলোয় চারপাশটা ভেসে যাচ্ছে, কিন্তু মালতী কোথাও নেই। দুবার ডাকলাম কিন্তু সাড়া নেই। তুই তো জানিস বাড়ির পেছনের দিকে আমাদের প্রস্রাবের জায়গা। রাতের বেলায় তার জন্য গিয়েছে ভেবেছিলাম, কিন্তু সাড়া পাচ্ছি না। বারান্দা থেকে নিচের দিকে নামতে যাব, এমন সময় দেখি বাড়ির পেছনের দিকের বড় আম গাছটার ডালের ওপরে কে যেন বসে আছে, দুটো পা দোলাচ্ছে। তাতেই গোটা গাছটা যেন থরথর করে কাঁপছে। আমি কিছু বলতে যাওয়ার আগেই কে যেন আমার নাম ধরে ডেকে উঠল। কিরে হরগোবিন্দ, চলে যাচ্ছিস কেন? তোর বউকে খুঁজতে এসেছিস না? ভয়ে আমার বুকের ভেতরটা তখন যেন শুকিয়ে গেছে। স্পষ্ট বুঝতে পারছি যে গলাটা শুনতে পারছি সেটা মালতীর নয়, কিন্তু তবুও যেন মালতীর গলার ভেতর থেকে অন্য কেউ কথা বলছে। পাথরের মতো গোটা শরীর ভয়ে আমার থরথর করে কাঁপতে লাগলো। দেখলাম অত উঁচু আম গাছের ডাল থেকে মালতী লাফিয়ে নিচে নামলো, ঠিক যেন একটা বেড়াল। তারপর আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তার গায়ের কাপড়টা ততক্ষণে ওপর থেকে আলগা হয়ে খুলে গেছে। কোমরের কাছে গোজা অবস্থায় কাপড়টা ঝুলছে মাটিতে। তার শরীরে ব্লাউজ ছাড়া আর কিছু নেই, কিন্তু তার মধ্যে মালতীর দিকে তাকিয়ে আমি ভয়ে চমকে উঠলাম আবার। তার দুটো চোখ বোজা, অথচ মুখের ভেতর থেকে শব্দ ভেসে আসছে। কি বলছিস রে? বলেছিলি রাতের বেলা বাইরে কোথাও বেরিয়ে যেত, কিন্তু এখন তো ব্যাপারটা বাড়াবাড়ি রকমের হয়ে যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম মালতী বাইরে হয়তো অন্য কোথাও যায়, মনে মনে একটু কষ্ট পেতাম। কিন্তু কাল যা দেখলাম তাতে বুঝতে পারলাম ওই সব ব্যাপার নয় রে। মালতীর সঙ্গে নিশ্চয়ই খারাপ কিছু একটা হয়েছে। আমি একটা কথা বলি শোন, আজকের রাতটা ভালো করে দেখ, তারপর যদি মনে হয় এমন খারাপ কিছুই হচ্ছে তাহলে আমার সঙ্গে এক জায়গায় চল। হরগোবিন্দ কিছু উত্তর করতে পারল না। ভীষণ ভয় পেয়েছিল। এমন ভয় সে কখনো পায়নি। তার একমাত্র সাধের বউ মালতীর এমন অবস্থা দেখে সে ভয়ে চমকে উঠেছিল। তারপরেই মালতী তার সামনে মাটির ওপরে পড়ে যায়। অতি কষ্টে এলিয়ে পড়া শরীরটাকে হরগোবিন্দ ঘর পর্যন্ত এনেছিল।
মালতীর গায়ে একটা অদ্ভুত সুবাস আছে। সেই সুবাস নাকে আসলে হরগোবিন্দর শরীরে যেন কামনা জেগে ওঠে একটু একটু করে। কিন্তু এমন অবস্থার মধ্যে কোনো মানুষের কামনা জাগতে পারে না যে। কেন এমনটা হলো কিছুতেই বুঝতে পারে না হরগোবিন্দ। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু মাসখানেক ধরে এমন আশ্চর্য ব্যাপার শুরু হয়েছে। হরিসাধনের সঙ্গে অনেকক্ষণ কথা বলে হরগোবিন্দ ঠিক করল, যদি এর পরেও এমন কোনো ব্যাপার সে দেখতে পায় তাহলে হরিসাধনের কথা মতো সেই একজনের কাছে সে যাবে, গিয়ে দেখবে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় নাকি। কি গো, আজকে তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে এলে, কি ব্যাপার? হ্যাঁ, ভালো লাগছিল না। তাছাড়া আর তো সন্ধে হয়েই গেছে, লোকজন আর খুব একটা আসেনি। তুমি বলেছিলে না বাপের বাড়ি যাবে, তা কাল সকালে তোমায় দিয়ে আসি। তুমি সেখানে কয়েকটা দিন থাকো, তাহলে ভালো লাগবে। এখানে বাড়িতে সারাদিন একা একা। মালতী উত্তর দেয় না, চুপ করে তাকিয়ে থাকে হরগোবিন্দর দিকে। হরগোবিন্দর মনে হয় মালতীর চোখে আবার সেই অদ্ভুত ভাবটা জাগতে শুরু করেছে। সেদিনও তো এমনই জেগেছিল। আর সেদিন রাতের বেলা গোবিন্দর শরীরের সাথে নিজেকে, কথাটা ভাবতেই কেমন যেন চমকে ওঠে হরগোবিন্দ। মালতী তো এমন ছিল না। তার গায়ে হাত রাখলেও সে কেমন লজ্জা পেয়ে সরে যেত, ভয়ে কেঁদে ফেলত। আর শুধু তাই নয়, অনেকবার নিজের অজ্ঞাতেই হরগোবিন্দ মালতীকে যখন ছুঁয়ে ফেলেছে, তখন মালতী ভয়ে কেমন যেন জড়সড় হয়ে সরে গেছে। আর সেই মেয়েটি এখন। মালতী কোনো উত্তর করেনি। বাইরে অন্ধকার হু হু করে নামতে শুরু করেছে। খাওয়া দাওয়া সেরে হরগোবিন্দ উঠে গেলে মালতী খেতে বসে, তারপর ঘরের বিছানায় শুতে আসে। আজ রাতেও সেরকমই হয়। তার মধ্যে যেন একটা জন্তু ভর করেছে। অনেকক্ষণ পর ঘুমিয়ে পড়ে দুজনে, কিন্তু চঞ্চল মন থাকার জন্য হরগোবিন্দর চোখটা খুলে যায়। হঠাৎ দেখতে পায় ঘরের মধ্যে বিছানা থেকে মালতী আস্তে আস্তে উঠে যাচ্ছে। আজ আর ছাড়বো না, আজ আমি দেখবই সত্যি সত্যি কি হয়। ঘর থেকে বাইরে বেরিয়ে এমনভাবে মালতী রোজ কোথায় চলে যায়। মালতী বাইরে বেরোতে হরগোবিন্দও তার পিছু পিছু বাইরে বেরিয়ে আসে। আর বারান্দা দিয়ে চলতে চলতে একটা অদ্ভুত গন্ধ হরগোবিন্দর নাকে ধাক্কা দেয়। তার সঙ্গে শুধু দেখতে পায় আর একটা অদ্ভুত ব্যাপার। মালতী ঘুমোচ্ছে, তার দু চোখ বন্ধ, মাথাটা হেলে রয়েছে নিচের দিকে, গোটা শরীরটা যেন ছেড়ে দিয়েছে। কিন্তু সেই অবস্থাতেও সে হেঁটে চলেছে ঘুমের ঘোরে। বাইরে নামতে চাঁদের আলোতে একটা অদ্ভুত লম্বা ছায়া পড়ে মালতীর। সেই ছায়াটা যেন মালতীর থেকেও লম্বা। হরগোবিন্দ সামনে এগোতে যাবে, এমন সময় ছায়ার ভেতর থেকে কালো রঙের একটা মূর্তি যেন নদীর জল থেকে উঠে আসছে, এমনভাবে বেরিয়ে এসে দাঁড়ায় হরগোবিন্দর সামনে। তুমি কে? মালতী? মালতী কোথায় যাচ্ছে? আমি কে সেটা তোকে জানতে হবে না। রাতের এই বিশেষ সময় মালতী আমার। এই সময় ওর আশেপাশে আমি কাউকে চাই না। চলে যা, চলে যা তুই এখান থেকে। হরগোবিন্দ ভয় পেলেও সেখান থেকে নড়তে পারে না। মালতী হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে বাড়ির পেছনে, সেই আম গাছটার দিকে। হরগোবিন্দ আবার বলে, তুমি যেই হও না কেন, আমার মালতীকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আমি তো ওকে ধরে আনিনি, ওই আমায় ধরেছে। ওই তো আমায় ডেকেছে নিজের মধ্যে। এখন তো আমি ওকে ছেড়ে যেতে পারবো না। অদ্ভুত খিলখিলে একটা হাসি হাসতে থাকে সেই ছায়ামূর্তি। তারপর হরগোবিন্দর চোখের সামনে ছুটে যায় মালতীর দিকে। মালতীর শরীরটা গাছ বেয়ে বেয়ে উঠতে থাকে আম গাছে। একটা ব্যাপার লক্ষ্য করে হরগোবিন্দ কিন্তু আরো অবাক হয়েছিল। মালতীর গাছে ওঠার ধরনটা ঠিক যেন মাকড়সা তার 8 হাত পায়ে দেওয়াল বেয়ে উঠছে। এমনভাবে মালতী গাছে উঠে, ঠিক
ঠিক সেই ডালটার কাছে এসে বসে। তারপর নিচের দিকে তাকিয়ে পা ঝোলাতে থাকে। হরগোবিন্দ অবাক হয়ে দেখে মালতীর এই বীভৎস দৃশ্যটা। মনে মনে স্থির করে, কালকে যেভাবেই হোক হরিসাধনের কথা মতো সেই জায়গায় আমায় যেতেই হবে, না হলে যে বড় সর্বনাশ হবে। চাঁদের আলোয় আধার রাতে মালতী আম গাছের ডালে বসে নিজের দুটো পা দোলাতে দোলাতে বিড়বিড় করে কি যেন বলতে থাকে। তবে হরগোবিন্দ শুনতে পায় না, কারণ ততক্ষণে সে সেখান থেকে রওনা দিয়েছে ঘরের দিকে। তার মানে তুই বলতে চাইছিস রাত হলেই তোর বউ ঘর থেকে বাইরে বেরিয়ে যায়? দেখ, অন্য কোনো পরপুরুষের ব্যাপার নেই তোরে না বাবা। সাধু বাবা, প্রথমে আমিও আপনার মতোই ভেবেছিলাম, কিন্তু মালতীর মতো একটা মেয়ে এমন কাজ করতে পারে সেটা বিশ্বাস করতে পারিনি। আর তারপর যখন দেখলাম রাতের বেলা ঘর থেকে বেরিয়ে আম গাছে উঠে বসে থাকে, সেখানে উঠে পা দোলায়, আর এই সব সময় মালতীর চোখ আমি বন্ধ দেখেছি। এর অর্থ একটাই দাঁড়ায়, ওর ওপরে খারাপ কিছুর একটা চোখ পড়েছে। তুই বলছিস এই 1 মাস ধরে তোর বউ কামনার পাগল হয়েছে, তোর সঙ্গে জন্তুর মতোর সঙ্গমে লিপ্ত হয়েছে, অর্থাৎ তার মধ্যে যে অতৃপ্ত আত্মা প্রবেশ করেছে, তার কাম বাসনা অতি প্রবল। এক্ষেত্রে উপায় তো একটা আছে, কিন্তু তা বড় ভয়ঙ্কর। কি উপায় আছে সাধু বাবা? হরগোবিন্দ আমার বাল্য বন্ধু, তার এই চরম বিপদে সাহায্য করার জন্য আমাদের যা যা করতে হবে আমরা করব। আমার মনে হয় না কোনোভাবে হঠাৎ করে অতৃপ্ত আত্মা কিংবা শক্তি মালতীর শরীরে প্রবেশ করেছে। এর নিশ্চয়ই কোনো অন্য উপায় রয়েছে, না হলে সারাদিন কোনোভাবেই কোনো কিছু বোঝা যাচ্ছে না। শুধু রাতের বেলায় একবার মালতীকে দেখা সম্ভব কি? দেখা সম্ভব, কিন্তু মালতী যদি এসব কিছু জানতে পারে তাহলে সে রাগ করবে। দিনের বেলা তো তার মধ্যে সেরকম কোনো কিছুর অভিব্যক্তি নেই সাধু বাবা। দিনের বেলা আমি তাকে দেখব না, আমি তাকে দেখব রাতের বেলা। আজ বিকেলেই তোমাদের গ্রামে আমি যাব, আর তারপর ঠিক সময় মতো মালতীকে আমি দেখব। হরগোবিন্দকে সাধু বাবা আশ্বাস দিলেন যে সেদিন রাতেই তিনি মালতীকে দেখে এই বিপদের কোনো একটা বিধান বলে দেবেন। কিন্তু হরগোবিন্দ জানত কাজটা সহজ হবে না। মালতীর মধ্যে যে পরিবর্তন হয়ে গেছে, সেই পরিবর্তন থেকে তাকে সরানো এত সহজ নয়। তখন বাইরে অন্ধকার নেমেছে, আর তার সাথে ঠান্ডা পড়তে শুরু করেছে একটু একটু করে। শীতকাল এখনো প্রবেশ করেনি, তবে শীত প্রবেশের সময় বলা যায়। হেমন্ত পেরিয়ে শীতের সূচনা লগ্ন যেন প্রকৃতিতে বিরাজ করছে, আর এর মাঝে আধার যেন এক প্রশস্ত পথের রচনা করেছে শীতের স্বাগতমের। ঠিক এমনই এক অদ্ভুত প্রাকৃতিক সময়ের মাঝে সাধু বাবা আর হরিসাধন হরগোবিন্দের বাড়ির বাইরে একটা বড় গাছের তলায় চুপ করে দাঁড়িয়ে। আচ্ছা সাধু বাবা, এই গোটা ব্যাপারটা কি করে হয়েছে বলে আপনার মনে হয়? মানে মালতী ভালো মেয়ে, আমি তাকে যতদূর চিনি জানি, তার স্বভাব চরিত্র খারাপ এমনটা কিন্তু কখনো শুনিনি। এ হলো গিয়ে অন্য ব্যাপার হরিসাধন। আমার মনে হয় ওর ওপরে কেউ তন্ত্রমন্ত্রের ক্রিয়া করেছে। শুধু ওর ওপর এসব করে কেউ কি লাভ পাবে বলুন তো? মানে ও তো বাড়ি থেকে কোথাও যায় না রাতের বেলা। হরগোবিন্দ যা বলছে ওই আম গাছ পর্যন্ত তার যাওয়া। তাহলে এখন চুপ করে থাক, তোর মনের কৌতূহল নিরসন আমি সঠিক সময় করব, কিন্তু এখন আমায় চুপ করে সব কিছু দেখতে দে। এদিকে হরগোবিন্দ না ঘুমালেও ঘুমের ভান করে পড়ে রইল বিছানায়। যথারীতি আগের মতো বেরিয়ে এলো মালতী। সেদিন শনিবার, আকাশে কালচে মেঘ জমে থাকার জন্য চাঁদটাও আড়ালে লুকিয়ে রয়েছে। বাইরে অন্ধকার। সে অন্ধকারের মাঝে মালতীর পিছু পিছু যখন হরগোবিন্দ এলো, তখন তার মনে কেমন একটা সাহস হয়ে গেছে। আশেপাশের কোথাও সাধু বাবা হরিসাধন আছে,
বুঝতে পেরে খপ করে মালতীর হাতটা পেছন থেকে চেপে ধরল। মালতীর হাতটা ভীষণ ঠান্ডা। তোমার হাত এত ঠান্ডা কেন বলো তো? কথাটা বলতে বলতেই হরগোবিন্দ দেখতে পেল মালতী মুখ ঘুরিয়ে তার দিকে তাকিয়েছে। কিন্তু এটা কি? মালতীর মুখটা যেন কাঠ কয়লার মতো ফ্যাকাশে হয়ে গেছে। দুটো চোখ ঠেলে বাইরে বেরিয়ে এসেছে। গোটা মুখটা শুকিয়ে একদম ছোট হয়ে এসেছে। তার মধ্যে কালো সাদা রঙের একটা অদ্ভুত আস্তরণ পড়েছে। নাকের জায়গায় দুটো গর্ত। মুখটা অদ্ভুতভাবে হাঁ করা, ঠিক মাছের যেমন হয় তেমন। তার ভেতরে লম্বা লম্বা দাঁতগুলোর মাথা ক্ষয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পেরে ঝট করে মালতীর হাতটা ছাড়তে চাইলেও হরগোবিন্দ কিন্তু পারল না, কারণ ততক্ষণে তার একটা হাত চেপে ধরেছে মালতী। মালতীর গলা থেকে বেরিয়ে এলো আগের মতোই সেই অদ্ভুত গলা। আবার এসেছিস তুই? কতবার তোকে বলেছি না আমার পিছু পিছু এখানে আসবি না? বিছানায় আমার সঙ্গে থেকেও তোর স্বাদ মেটেনি না, আবার এখানে এসেছিস? তুমি তুমি কে? তুমি তো আমার মালতী নও। মালতী কোথায়? মালতীর সঙ্গে তুমি কি করেছো? হরগোবিন্দর গলায় একটা কাতর আরতি ঝরে পড়ে। সে হ্যাচকার টানে সেই বিভৎস মালতীর হাত থেকে নিজেকে ছাড়াতে চায়, কিন্তু পারে না। মালতীর হাতে লম্বা লম্বা নখগুলো তার হাতের চামড়া মাংসের ভিতরে গেঁথে যেতে শুরু করেছে। এমন একটা ব্যাপার যে ঘটে যাবে সে কথা সে স্বপ্নেও ভাবতে পারেনি। ঠিক তখনই একটা ধপ করে শব্দের সঙ্গে সঙ্গে হরগোবিন্দ দেখতে পেল পেছনের দিক থেকে কেউ একজন মাটির ওপরে পড়ে রয়েছে। তাহলে তার সামনে আর পেছনে কে দাঁড়িয়ে আছে? এমন সময় পেছন থেকে মালতী কাঁপা কাঁপা গলায় ডাকলো, তুমি তুমি ওখানে কি করছো? আর তোমার সঙ্গে ওটা কে? মালতী, তুমি ওইখানে গেলে কি করে? একটু আগে তো তুমি এখানেই ছিলে। পেছনের দিকে ঘুরে মালতীকে দেখতে পেল হরগোবিন্দ। তার হাতে হ্যারিকেন, কিন্তু নিজের হাতের উপর নখের শক্ত চাপটা তখনও অনুভব করছে। সে আস্তে আস্তে পেছনের দিকে ঘাড় ঘোরাতে ঘোরাতে হরগোবিন্দর মনে হলো জীবনের সব থেকে বড় ভয় যেন তার পেছনেই দাঁড়িয়ে। এই ছোট্ট কাজটা করতেই হরগোবিন্দর লেগে গেল অনেকটা সময়, কিন্তু পেছনে ঘুরে সে দেখল সেই ভয়ঙ্কর মূর্তিটা তার মুখের একদম সামনে দাঁড়িয়ে আছে। একটা প্রচণ্ড ধাক্কায় হরগোবিন্দকে মাটির ওপর ফেলে দিল সে। তারপর মালতীর দিকে তাকিয়ে খিলখিল করে হাসল। বড় ভুল হয়ে গেছে, তোকে নিয়ে আসা দরকার ছিল। আজ তোকে না নিয়ে এসে আমি বড় ভুল করেছি। কে তুই? তোকে দেখতে তো আমার মতোই মনে হচ্ছে, শুধু তোর মুখটা আলাদা। এই, কে তুই? সত্যি করে বল বলছি। এখনো চিনতে পারছিস না? আমায় এত তাড়াতাড়ি ভুলে গেলি? তুই তো আমার কাছে এসেছিলি, তুই তো নিজেই আমায় ডেকেছিলি, মনে নেই? মূর্তিটা এবার এক পা করে এগিয়ে আসছে। ততক্ষণে মাটি থেকে উঠে পড়ে গোবিন্দ তাকে সরিয়ে ফেলার চেষ্টা করতে যায়, কিন্তু তার একটা হাত হরগোবিন্দর গলা চেপে ধরে, তাকে মাটি থেকে শূন্যে তুলে ফেলে। দু হাত দিয়ে মূর্তিটার হাতের ওপর জোরে জোরে আঘাত করতে থাকে আর চিৎকার করে বলে, ছেড়ে দে ওকে, তুই ছেড়ে দে বলছি। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও। এতক্ষণ ধরে গোটা দৃশ্যটা গাছের তলায় দাঁড়িয়ে সাধু বাবা আর হরিসাধন দেখে চলেছিল, কিন্তু এইবার হরিসাধন ব্যস্ত হয়ে পড়ে। গাছের তলা থেকে সে বের হতে যাবে, সাধু বাবা তাকে বাধা দিয়ে বলল, তুই ওখানে গিয়ে কিছু করতে পারবি না, আমায় যেতে দে, আমায় আমার কাজ করতে দে, আমি তো এর জন্যই অপেক্ষা করছি। সাধু বাবা বেরিয়ে আসে। বাড়ির ভেতরে যখন ঢোকে ততক্ষণে মালতী আর হরগোবিন্দ দুজনের শরীরটা সেই বিভৎস মূর্তিটার হাতে। মাটি থেকে শূন্যে যেন খাবি খাওয়াচ্ছে।
দুজনের চোখ ফেটে বেরিয়ে আসতে চাইছে বাইরে। গোটা মুখটা রক্তে জমে লাল হয়ে আছে। নিঃশ্বাসের জন্য মানুষ যে এমন আকুপাকু করতে পারে সে কথা ওদের না দেখলে বোঝা যায় না। সাধু নিজের হাতে কি যেন একটা বার করলো, তারপর মন্ত্র পড়ে ছুড়ে দিল সে মূর্তির গায়ে। সঙ্গে সঙ্গে সেই বিভৎস মূর্তি একবার এদিকে তাকিয়ে অদ্ভুতভাবে হেসে আধো অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। তোরা তোরা ঠিক আছিস তো? কিরে, আমার কথা শুনতে পাচ্ছিস? ওঠ ওঠ। আরে কি যে হলো? হরিসাধনের কথা শুনে কোনো রকমে উঠে বসলো ওরা। মালতী বলল, ওটা ওটা কি ছিল? এমন বিভৎস দেখতে, আর আর ও আমাদের মারতে চাইছিল কেন? এটা তো আমাদের তুই বলবি মা। তোর শরীরে ও রাতের বেলা ভর করে, প্রত্যেক দিন রাতে ও তোকে বাইরে টেনে আনে। তোর স্বামী আমাদের এই কথা বলেছে। কৌতূহলী আর অবাক চোখে মালতী দেখে হরগোবিন্দর দিকে। হরগোবিন্দ মাথা নাড়াতে মালতী কাঁদতে কাঁদতে বলে, রাতের বেলা কখন কি হয়েছে আমার কিছুই মনে থাকে না। খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে পড়লেই আমি গভীর ঘুমে ঘুমিয়ে পড়ি, আর তারপর আমি বলেছিলাম না সাধু বাবা, ওই সময় ওর চোখ মুখ কেমন যেন হয়ে যায়, চোখের মনি যে মানে ভালো করে চট করে দেখা যায় না। আমার মাঝে মাঝে ভয় হয়, কিন্তু বুঝতেই পারছেন পুরুষ মানুষ তো। সব কিছুই আমি যেন একটু একটু করে বুঝতে পারছি। আচ্ছা মা, একটা সত্যি কথা বলতে আমায়। এই মাসখানেকের মধ্যে তুই কোনো তান্ত্রিক কিংবা সাধু বাবার কাছে গিয়েছিলি কোনো কারণে? এই কথায় মালতী মাথা নিচু করে ফেলে। তারপর অনেকক্ষণ চুপ করে বসে থেকে অতি কষ্টে বলে, হ্যাঁ, গিয়েছিলাম। আসলে 2 বছর হয়ে গেলেও আমাদের কোনো সন্তান হয়নি। আমারই সমস্যা ছিল, কখনোই আমি ওর কাছে যেতাম না। আমায় অনেকে অনেক কিছু বলেছে, কিন্তু কিন্তু আমার যেন কিছুই ভালো লাগতো না। তাই আমাদের পাশের বাড়ির এক বউয়ের সঙ্গে আমি আমি এই ব্যাপারে কথা বলি। তখন সে আমাকে বলে, কি রে হরগোবিন্দর বউ, 2 বছর তো হয়ে গেল, ছেলে পেলে নিবি না নাকি? 2 বছর হয়ে গেল অথচ আমার কোল খালি। আমার কেমন যেন খারাপ লাগে, এসব ভালো লাগে না। ভালো লাগে না? কে ভালো লাগে না? আরে তুমি বুঝতে পারছো না, ও আমার কাছে এলেই আমার কেমন যেন লাগে। আমার ছুঁলেই মনে হয় ভীষণ ভয় করছে। তাই উমা, কি বলিস রে তুই? এতদিন ধরে এই সব চলছে? হরগোবিন্দর মতো ভালো মানুষের পাল্লায় পড়েছিলি তাই, না হলে কবে তোকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়ে আবার নতুন বিয়ে করে আনতো। কি বলছো? সে আমায় বড় ভালোবাসে, আমি তো বুঝতে পারি, কিন্তু কিন্তু এসবে আমার একদম মন সরে না। তোর কি হয়েছে বলতো? তোকে একবার কবরেজ বই তো দেখানো দরকার। না হলে তুই একটা কাজ কর না, আমাদের পাশের গ্রামে এক তান্ত্রিক আছে, এই সমস্ত সমস্যারই সমাধান করে দেয়। তুই একদিন তার কাছে যা। তবে হ্যাঁ, তার কাছে কিন্তু একা একাই যেতে হবে। এরপরে আমি তার কথাতেই একা একা সেই তান্ত্রিকের কাছে যাই, আর সেই তান্ত্রিক আমার সমস্ত কথা শুনে বলে, দেখ, আমাদের শরীরে ষড়রিপুর অবস্থান। ষড়রিপুর মধ্যে যার মধ্যে একটি রূপ থাকে না সে মানুষই নয়। আবার অনেকের মধ্যে অনেক রিপু থাকলেও কিছু কিছু রিপু কম থাকে। কমের মধ্যে কাম বাসনা যাদের শরীরে থাকে না তারা জীবনকে ভালোভাবে উপভোগ করতে পারে না, বুঝলি? কাম রিপু সব থেকে আদি রিপু, অনন্ত রিপু। এই কামের কোনো শেষ নেই। এমনকি ভগবান, শয়তান এরা পর্যন্ত এই কামের চক্র থেকে কখনোই পুরোপুরি মুক্ত হতে পারেনি, বুঝলি? আর তোর সেই কাম রিপুর বড় অভাব রয়েছে রে, অভাব। তাই তো
সাধু বাবা এমনভাবে কথাগুলো বলল যেন যেন পাঠশালায় ছেলেদের পড়াচ্ছে। কিন্তু আমার ভীষণ লজ্জা হলো। আমি চুপ করে বসে রইলাম। তাই দেখে সাধু মৃদু হেসে বলল, দেখ বেটি, আমার কাছে সবাই সমান। 7 বছরের একদম ছোট্ট বালিকা এটা থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা পর্যন্ত সবাই সমান, সবাই সবাই। আমি সবাইকে সত্যি কথা বলি, তোকেও সত্যি কথা বলবো। তোর মধ্যে কাম বাসনা সামান্যটুকু নেই, আর এমন থাকলে কিন্তু তোর কোল সারা জীবন খালি হয়ে থাকবে। সাধু বাবার কথা শুনে আমি চমকে উঠলাম। তার পায়ের ওপর উল্টে পড়ে বললাম, এমন কথা বলবেন না সাধু বাবা। একটা সন্তানের জন্য আমরা দুজনেই যে মুখিয়ে থাকি সে কথা আমরা ভালো করেই জানি। আমায় সে কোনো কিছু বলে না ঠিকই, কিন্তু তার মনের কথা তো বুঝতে পারি। তাহলে তোকে নিজের মধ্যে কাম বাসনা আনতে হবে, অথচ তোর দ্বারা সেটা সম্ভব নয়। আমি একটা উপায় তোকে বলতে পারি, তবে সেই উপায় খুব ভয়ানক। পারবি? এমন কোনো উপায় কি সত্যি আছে সাধু বাবা, যার দ্বারা আমার এই সমস্যার সমাধান হয়ে যাবে? একটানা এতটা কথা বলে মালতী চুপ করল। ততক্ষণে ওরা পেছনের জায়গাটা থেকে উঠে এসে তাদের ঘরের ভেতরে বসেছে। ঘরের দরজা জানলা সবকিছু বন্ধ। ঠিক এমন সময় জানলার ওপর প্রচন্ড ধাক্কা পড়তে লাগলো। কেউ চিৎকার করে বলতে লাগলো, খবরদার, আমার কথা যদি কাউকে বলিস তাহলে কিন্তু তোর সর্বনাশ হবে। ফ্যাকাশে চোখে জানলার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল মালতী। তারপর কাঁদো কাঁদো গলায় সাধুর দিকে তাকিয়ে বলল, সাধু বাবা, সে তান্ত্রিক বলেছিল এসব কথা আমি কাউকে বলতে পারবো না। তাহলে চিন্তা নেই হরগোবিন্দ, হরিসাধন, তোমরা দুজনে ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে চলে যাও। মালতীমা, তুমি শুধু আমায় বলো, আমি একজন সাধক, আমার কাছে বললে তোমার ওই অভিশাপের কোনো কাজ হবে না। সাধুর কথায় ইতস্তত করে হরগোবিন্দ আর হরিসাধন পাশের ঘরে চলে গেল। ভয়ে চারপাশে কিছু একটা আছে এটা যেন মনের মধ্যে এলো। বাইরে থেকে মাঝে মাঝে প্রবল হাওয়া আর সেই শব্দ যেন ভেসে আসছে। তারপর বাকি কথাটুকু বলল সাধু। বুঝতে পেরেছি, আমি এমন কিছুই সন্দেহ করেছিলাম। তুমি না জেনে না বুঝে নিজের বড় একটা বিপদ ডেকে এনেছো। এখন এত সহজে ও কিন্তু তোমায় ছেড়ে যাবে না। আমায় বাঁচাও সাধু বাবা, আমি আমি এসব চাই না। এতদিন ধরে আমি কোনো কিছুই জানতাম না, আর আর আজ যখন সব কিছু জানতে পেরেছি তখন আমি এমনভাবে। মালতী কাঁদতে লাগলো। সেই রাতে ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে সাধু বাবা চলে গেলেন। বাকি রাতটা হরগোবিন্দ আর মালতী জেগেই কাটিয়ে দিল। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে যায়। রাতের বেলা হরগোবিন্দ মালতী অনেকক্ষণ পর্যন্ত জেগেই থাকে। এদিকে মালতী বিছানায় শুয়ে ঘুমিয়ে না পড়লে তার শরীরে এসে আত্মা প্রবেশ করতে পারে না। না ঘুমিয়ে চিন্তায় চিন্তায় দুজনের শরীর শুকিয়ে আসতে লাগলো ধীরে ধীরে। একদিন হরিসাধন যখন ওদের বাড়িতে এসেছে, দুজনকে দেখে তখন চিনতেই পারল না। চোখের তলায় কালি পড়েছে, চেহারা একদম শুকিয়ে গেছে, যেন মনে হয় কঙ্কালের উপরে কেউ চামড়া বসিয়ে দিয়ে গেছে। আরে, এ কি অবস্থা হয়েছে তোদের? তোদের এমন অবস্থা কেন হলো? ভালো করে ঘুমোতে পারিনি কয়েকদিন। আমি তো না হয় একটু একটু করে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু মালতী একদম ঘুমোতে পারেনি। ওর চোখ দুটো দেখ, লাল হয়ে গেছে। হরিসাধন মালতীর দিকে তাকালো। পাথরের মতো বসে আছে, তার চোখ দুটো খোলা। হরিসাধন বলল, দিনের বেলা একটু ঘুমিয়ে নাও বরং, রাতের বেলা না ঘুমালেও হবে। মালতী
তার চোখের দিকে তাকিয়ে কাটা কাটা গলায় বলল, দিনের বেলা ঘুমোলেও ও আসবে। ও আমায় বলেছে আমি চোখ বন্ধ করলেই ও আসবে। কি যে করব কিছুই তো বুঝতে পারছি না। এদিকে সাধু বাবাও যে কি একটা কাজে যাবে বলে কোথায় চলে গেল, তার কোনো খোঁজও পাচ্ছি না। এখন আমি একা একা কি করি? সর্বনাশ যদি হয় তাহলে তো দুজনে একসঙ্গে মরবো। হরগোবিন্দ সেটা বুঝতে পারছিল মালতীর করা সামান্য ভুলের জন্য। হরগোবিন্দর মনে পড়ল ও একদিন মালতীকে বলেছিল, তুমি এমন কেন বলো তো? তোমার কাছে যেতে গেলে তুমি এমন করো। কই, বাকিদের বউরা তো এমন করে না। তোমার যেন সব কিছুতেই বেশি বেশি। আমি কি করব বলো তো? আমার ভালো লাগে না। মাঝে মাঝে ভাবি তোমায় বাধা দেব না, কিন্তু যখন তুমি আমার সামনে আসো তখনই সব গোলমাল হয়ে যায়। একদিন একদিন দেখবে নিজে থেকেই আমি একদিন সব কিছু ভুলে সব তোমার মনের মতো করব, ঠিক করব। সেটাই করো না হলে। হরগোবিন্দ সেই সব দিনের কথা মনে পড়ে যায়। হরগোবিন্দর জন্যই হয়তো মালতী এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু আসল ব্যাপারটা কি হয়েছিল সে কথা হরগোবিন্দ কিংবা হরিসাধন কেউ এখনো জানে না। মালতী বলেনি, এমনকি সেই সাধু বাবাও শুনতে বারণ করেছে। সেদিন সন্ধ্যার দিকেই সাধু ফিরে আসে হরিসাধনকে নিয়ে। হরগোবিন্দের বাড়িতে যখন আসে তাকে দেখে দুজনেই বেশ খুশি হয়ে ওঠে। হরগোবিন্দ তার পায়ের ওপর লুটিয়ে পড়ে। আপনি কিছু একটা করুন সাধু বাবা, এভাবে যে আর থাকতে পারছি না। এতদিন ধরে ও ঘুমায়নি, ও তো এবার পাগল হয়ে যাবে। আর চিন্তা নেই, এই বিপদ থেকে বাঁচার কোনো প্রক্রিয়া আমার জানা ছিল না, তাই তো জানার জন্যই আমি গিয়েছিলাম। এখন তো আমি জানতে পেরেছি। তোমরা নিশ্চিত থাকো, আজ রাতেই সবকিছু আমি করব। সাধুর কথায় মালতী ঘুমিয়ে পড়ল। তার বিছানার চারপাশে একটা অদ্ভুত গণ্ডি কাটা হলো। তার মধ্যে নানান জিনিস, যার মধ্যে অনেক কিছু ওরা আগে দেখেনি, সেগুলো ছড়িয়ে দিয়ে সাধু ঘরের দরজা জানলা সবকিছু বন্ধ করে বাইরে চলে এলো। ওই ঘরে এখন কেউ ঢুকবে না। মানুষের শরীরে আত্মা প্রবেশ করলে সে নিজেই দরজা খুলে বাইরে বেরিয়ে আসবে। কিন্তু আত্মা যাতে না প্রবেশ করে তার জন্যই তো এই ব্যবস্থা। তাহলে আবার আপনি সেই কাজটাই করলেন কেন? আমার ওপরে ভরসা রাখো হরিসাধন। আমি বেঁচে থাকতে তোমাদের কারোর কোনো ক্ষতি হতে দেব না। ভরসা তো আছেই সাধু বাবা, ভরসা আছে বলেই তো আপনার কথায় এতদিন ধরে অপেক্ষা করেছি। কিন্তু এইবার আপনি আমায় একটা কথা বলুন যে আসলে মালতী আপনাকে কি বলেছিল? এখনো সময় হয়নি। সঠিক সময় এলে সেই সমস্ত কথা আমি তোমাদের খুলে বলবো। এখন অপেক্ষা করো ওই দরজা খুলে মারুতির বেরিয়ে আসার জন্য। ওরা অনেকক্ষণ অপেক্ষা করতে লাগলো। তারপরেই ঘরের ভেতরে মেয়েলি গলায় একটা খিলখিলে হাসির শব্দ শোনা যেতে লাগলো। একসময় ঘরের দরজা দড়াম করে খুলে বাইরে বেরিয়ে এলো মালতী। তার মাথাটা সামনের দিকে ঝোঁকা, লম্বা চুলগুলো মাথার চারপাশটা ঘিরে রয়েছে, আর তার মুখ থেকে একটা অদ্ভুত গড়গড় করে শব্দ বেরিয়ে আসছে। তিনজনেই অবাক হয়ে দেখল মালতীর পরনের কাপড়টা কখন যেন খুলে গেছে। এখন তার পরনে শুধু ব্লাউজ আর সায়া। কাপড়টা কিন্তু শরীর থেকে পুরো খোলেনি। কাপড়টাকে যেন কোটি কোটি করে ছিঁড়ে সে নিজের চারপাশে ছড়িয়ে রেখেছে। পিঠের ওপরে পড়ে রয়েছে সেই কাপড়ের একটা টুকরো। ওদের দিকে তাকিয়ে অদ্ভুত গলায় হেসে মালতী বলল, এতগুলো দিন আমাকে ঢুকতে দিসনি না, এবার তার প্রতিশোধ নেব। আমি প্রতিশোধ নেব। সবকিছুই আগের থেকে ঠিক করা ছিল। সাধুর ইশারায় হরগোবিন্দ ঝট করে এগিয়ে গেল সামনের দিকে। বারান্দার কাছে হরগোবিন্দকে দেখে মুহূর্তের জন্য মালতী থমকে গেল, আর তারপরেই উঠে দাঁড়ালো ঠিক তার কাছাকাছি।
মালতীর মাথার চুলগুলো সরে যেতেই দেখা গেল সেখানে আগের মতো বীভৎস কিছু নেই। সাধারণ মালতীর মুখ, চোখ দুটো কেমন হলদে। মালতী কিছু করে ওঠার আগেই হরগোবিন্দ তাকে জড়িয়ে ধরল, আর তার ঠোঁটের ওপর ঠোঁট রাখতেই মালতীর গোটা শরীর কেমন যেন থরথর করে কাঁপতে লাগলো। তার শরীর থেকে যেন কিছু একটা অদ্ভুত শক্তি চারপাশে ছড়িয়ে পড়তে লাগলো একটু একটু করে। সাধু বাবা ঠিক সেই মুহূর্তে উঠে গেলেন, আর তারপর মালতীর পেছনের দিক থেকে তার গলাটা দুহাতে শক্ত করে চেপে ধরে হ্যাচকা টানে তাকে সরিয়ে আনলেন হরগোবিন্দর কাছ থেকে। হরিসাধন ভেবেছিল গলায় বোধহয় ছুরি চেপে বসেছে, কিন্তু না, মালতীর শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে একটা কালো মতো ছায়া সাধুর হাতের চাপে ছিটকে বাইরে বেরিয়ে এলো। মালতী হুড়মুড় করে পড়ল হরগোবিন্দর গায়ে। ওটা কি? হরিসাধন দেখতে পেল কালো ছায়াটা একটা মানুষের শরীরের অবয়বের মতো, আর সাদা চোখ, দাঁত সবকিছুই যেন এখান থেকে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। মালতীকে হরগোবিন্দ ধরে ধরে দাওয়ার এক পাশে এসে বসিয়ে দিল। সাধুর হাতে জড়িয়ে রাখা একটা লাল সুতো আর তার মধ্যে বাঁধা একটা লাল কাপড় তখন শক্ত হয়ে তার হাত থরথর করে কাঁপছে। ছায়াটা প্রচন্ড চিৎকার করতে লাগলো। ছেড়ে দে, আমি ছেড়ে দে, আমার কামনা সম্পন্ন হয়নি, ছেড়ে দে বলছি। তোর কামনা সম্পূর্ণ হলেই তো তুই ওই মেয়েটাকে শেষ করে ফেলবি। সে কথা কি আমি জানি না ভেবেছিস? তোকে ধরবো বলেই তো এই 4টে দিন ধরে অতি কষ্ট করে এই কাজ আমায় শিখতে হয়েছে। সাধু বাবা হাতের সে লাল কাপড়টা সুতোটাকে খুলে সেটা জড়িয়ে দিল সেই কালো ছায়া মূর্তির গলায়। চারপাশটা যেন আগের থেকে অনেকটা শান্ত হয়ে গেল। আমাকে তুই ধ্বংস করতে পারবি না, যতই চেষ্টা কর না কেন, আমি আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো। তুই যাতে ফিরে আসতে না পারিস তার ব্যবস্থাই তো করব। তোকে আটকে রাখবো যাতে তুই শুধু এইখানে কেন আর কোথাও যেতে না পারিস। ওদের চোখের সামনে সাধু সেই লাল কাপড়টাকে পাক পাক করে জড়াতে সেই কালো ছায়াটা যেন অন্ধকার নিয়ে সেই লাল কাপড়ের মধ্যে প্রবেশ করতে লাগলো। একসময় কাপড়টাকে গোল করে পুটলি মতো বেঁধে লাল সুতো দিয়ে সেটা জড়িয়ে ফেললো সাধু। তারপর বলল, এমন কোথাও এটাকে লুকিয়ে রাখতে হবে যেখানে চট করে কোনো মানুষের হাত যাবে না, বুঝতে পারলে তোমরা? লাল কাপড়টা নিয়ে হরগোবিন্দ আর হরিসাধন চলে গেল বাড়ির পেছনের দিকে। এদিকে মালতী তখনও দেওয়ালের কাছে হেলান দিয়ে পড়ে রয়েছে। সাধু বাবা এগিয়ে গেল তার দিকে, কপালের কাছে হাত রেখে বিড়বিড় করে মন্ত্র পড়তে ঝট করে উঠে দাঁড়ালো মালতী। হাউ হাউ করে কেঁদে কেঁদে চিৎকার করে উঠে বলল, কি হয়েছে সাধু বাবা, কি হয়েছে? সবাই সবাই কোথায় গেল? চিন্তা নেই, ওরা সবাই ঠিক আছে। ওই আত্মার একটা ব্যবস্থা করার জন্য আমি ওকে পাঠিয়ে দিয়েছি। মাটির তলায় তাকে বন্দি করে রাখবো, তাহলে আর কোনো কিছু হবে না। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? আর না সাধু বাবা, আমার কোনো অসুবিধা হচ্ছে না, সব কিছু ঠিক আছে। শুধু এটাই ভাবছি যে ওই আত্মা আমার শরীরে যখন প্রবেশ করত তখন সে কি করত? সেই তান্ত্রিক তোমার মাঝে ওই আত্মাকে প্রবেশ করিয়েছিল। তার ক্ষমতা অনেক, কিন্তু সে তোমার সঙ্গে যে কাজ করেছে সে কাজ ঠিক নয়। ওরা সবাই আসুক, তারপরে তোমাদের সব কথা খুলে বলবো। এখন আর তোমাদের খুলে বলতে কোনো বাধা নেই। একটু পরে হরগোবিন্দ আর হরিসাধন চলে এলো। তারা আসতে কৌতূহলী হয়ে সাধু বাবা বললেন, কি হলো? তোমরা অমনভাবে মুখটা বেজার করে রয়েছো কেন? কি হয়েছে? আর বলবেন না সাধু বাবা, আপনার দেওয়া লাল কাপড়টা নিয়ে বাড়ির পেছনে বাইরের দিকে যেতেই ওই কাপড়টা জঙ্গলের মাটিতে পুঁততে গিয়ে একটা কাণ্ড হয়ে গেছে। আমরা ওখানে গিয়ে মাটি খুঁড়ে লাল কাপড়টা পুঁততে যাব, এমন সময় দেখি সামনের গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে। ছোট মেয়ে, বেশি বয়স নয়, খালি গায়ে, একটা কাপড় জড়িয়ে রাখা শুধুমাত্র তার গায়ে। সে আমাদের দিকে তাকিয়ে বলল, ওই কাপড়টা আমায় দিয়ে দাও, ওটা আমার চাই। চলে যা এখান থেকে, ওটা খেলার জিনিস নয়। ওটা কি খেলনা নাকি যে তোকে দিয়ে দেবো? ওর মধ্যে খারাপ জিনিস আছে, তুই যা যা এখান থেকে।
যদি ওটা আমায় না দাও না, তাহলে কিন্তু তোমাদের সবার ক্ষতি করে দেবো। এত বড় একটা ক্ষতি থেকে সাধু বাবা আমাদের বাঁচাচ্ছে, এরপরে নতুন করে আবার আর কি ক্ষতি হবে বলো তো? তোমরা বুঝতে পারছো না, তোমরা যাকে আটকে রাখতে চাইছো সে সাধারণ কেউ নয়, ও হলো কাম পিশাচ। ওকে যদি মাটির তলায় পুঁতেও রাখো, তাহলে ওকে ঠিক কেউ না কেউ বের করে নিয়ে যাবেই। আর তোমরা ওই লাল কাপড়টা আমায় দিয়ে দিলে তোমাদের কোনো ক্ষতি হবে না। মেয়েটির কথায় আমরা অবাক হলাম। এত কথা সে জানতে পারলো কি করে? আর তাছাড়া আর একটা ব্যাপার কিন্তু বড় আশ্চর্য লাগলো, ওইখানে ওই সময় মেয়েটা এলোই বা কোথা থেকে? সে আমাদের গ্রামের কোনো মেয়ে নয়। আমরা তার কথা না শুনে মাটি খুঁড়ে লাল কাপড়টা পুঁততে যাব, এমন সময় মেয়েটা আমাদের একদম সামনে চলে এলো। হ্যাঁ, ঠিক তখনই দেখতে পেলাম সাধু বাবা, ওই মেয়েটার চোখে কোনো মনিই নেই, কালো কুচকুচে দুটো চোখ। মেয়েটা দুটো লম্বা হাত বাড়িয়ে আমাদের দুজনকে প্রায় ধাক্কা দিয়ে ফেলে দিল সেই জঙ্গলের মাঝখানে। লাল রঙের পুটলিটা তখন মাটির ওপরে গিয়ে পড়েছে। আমরা কিছু বুঝে ওঠার আগেই সে একটা লম্বা হাত দিয়ে পুটলিটাকে তুলে নিয়ে জঙ্গলের ভেতরে অন্ধকারের দিকে কখন যেন মিলিয়ে গেল। আমাদের ক্ষমা করে দিন সাধু বাবা, আপনাকে দেওয়া কথা আমরা রাখতে পারিনি। ওই লাল কাপড়টা আমরা... চিন্তা করো না, ওর গায়ে যাতে আবার ওই প্রেত ঢুকতে না পারে তার ব্যবস্থা আমি করে দিয়ে যাব। ওই লাল কাপড় চুরি করে নিয়ে গেলেও কোনো লাভ হবে না, কিন্তু মেয়েটি কে সেটাই তো আমি বুঝতে পারলাম না। ওই মেয়েটি কে আমি জানি। ওই ওই সাধুর কাছে ওই মেয়েটিকে আমি দেখেছিলাম। তান্ত্রিকের একপাশে মাটির ওপর চুপ করে বসেছিল। আমি যতক্ষণ ওখানে ছিলাম ততক্ষণ সে একটাও কথা বলেনি। তার মানে ওই সাধু নিজের লোককে কাজে লাগিয়ে সে আত্মাকে আবার ফিরিয়ে নিয়ে গেছে। ওইখানে কি কি হয়েছিল বলতো? সাধু বাবার কাছে আমি যখন যাই তখন সাধু বাবা আমায় বলেছিলেন যে দুদিন পরে সেখানে আবার যেতে। সে জায়গাটা ছিল একটা ফাঁকা মাঠের কাছে, গাছের তলায়। দুদিন পরে আমি যখন যাই তখন দেখতে পাই কতগুলো কালো কালো মূর্তি বসে আছে সাধুর পায়ের কাছে। আমায় দেখতে পেয়ে সাধু ওদের সেখান থেকে চলে যেতে বললেন, কিন্তু তারা কিন্তু হেঁটে গেল না, হাওয়ায় মিলিয়ে গেল। তারপর আমি সাধুর কাছে গেলে তিনি বললেন, এসেছিস বেটি, ভালো করেছিস। তোর জন্য আমি সব কিছু তৈরি করে রেখেছি। ওইখানটায় গিয়ে বসে পড়, তারপর দেখ তোর মনের ইচ্ছা আমি পূরণ করে দেব। সাধুর কথা মতো মালতী গিয়ে বসে পড়ল সেই জায়গাতে। সাধু বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়ল অনেকক্ষণ। ওং শ্রী কালাবটা কালাবটা ইয়ে নমঃ নমঃ, ওং শ্রী কালীবটা ইয়ে নমঃ নমঃ, কালী কালী মা কালী কালী কি মা ভবানী, ওং শ্রী কালিকায় নমঃ নমঃ। তারপর একটা মাটির পাত্রে রাখা তরল খেতে দিল তাকে। একটু অদ্ভুত খেতে হলেও মালতী সেটা খেতেই মনে হলো তার গোটা শরীর ঝিমঝিম করতে শুরু করেছে। এমন সময় দেখতে পেল সাধুর পেছনে এসে দাঁড়িয়েছে একটা কালো মূর্তি। খেল করে হেসে বলল, এ হলো কাম পেশাচিনীর দূত। এ তোর শরীরে থাকবে। যতক্ষণ সে তোর শরীরে থাকবে তোর কাম বেড়ে যাবে। অন্ধকার হলেই ও তোর কাছে আসবে। দিনের বেলা তোর কাছে থাকবে না, তাই দিনের বেলা তুই তোর স্বামী কিংবা অন্য কারোর কাছাকাছি যাওয়ার চেষ্টা করবি না। কিন্তু এছাড়া অন্য কোনো উপায় নেই সাধু বাবা। ওই ভয়ঙ্কর মূর্তি আমার সঙ্গে থাকবে, তাহলে আমার যদি কোনো ক্ষতি হয়? যতক্ষণ পর্যন্ত ও নিজের মতো সবকিছু করতে পারবে তোর কিংবা অন্য কারোর ক্ষতি করবে না, কিন্তু ওর নিজের কাজের পথে ওকে বাধা দিলেই সমস্যা। রাতের একটা নির্দিষ্ট সময়ে ও তোর শরীরকে কাজে লাগাবে। তোর কোনো ক্ষতি করবে না, কিন্তু শুধু তোকে নিয়ন্ত্রণ করবে। তাহলে আর কোনো চিন্তা নেই তো? এরপর থেকে কি হয়েছিল আমি জানি না। আমার মাথা ঝিমঝিম করছিল। অনেকক্ষণ পরে সব কিছু ঠিক হয়ে যায়। সাধু আমায় আবার কি একটা খেতে দেয়। তারপরে আমি সেখান থেকে চলে আসি।
কিন্তু রাতের বেলা তুমি ওইখানে গেলে কি করে? 1 মাস আগে আমি একবার বাপের বাড়ি গিয়েছিলাম মনে আছে, সেখান থেকেই গিয়েছিলাম। বাড়িতে মিথ্যে বলে বেরোতে হয়েছিল, তবে ভেবেছিলাম যে এই কাজের জন্য একটু মিথ্যে বললে দোষ কি, কিন্তু তখন কি আর জানতাম যে এমন কিছু হবে। তার মানে ওই 1 মাস আগে থেকেই তোমার মধ্যে সেই পরিবর্তনটা দেখা গিয়েছিল। আমি ভেবেছিলাম প্রথমে অন্য কিছু, পরে একটু সন্দেহ হলেও কিছু বলিনি। এসব ব্যাপারে কি কিছু বলা যায়? কিন্তু পরে যখন রাতের বেলা তুমি বাইরে যেতে শুরু করলে, তখন হরিসাধনকে বাধ্য হয়ে এই কথাগুলো বললাম। তান্ত্রিক কাম পিশাচিনীর দূতকে মালতীর শরীরে প্রবেশ করানোর বদলে এক কাম পিশাচিনীকেই প্রবেশ করিয়েছিলেন। তাতে মালতীর মনের কামনা মিটে গেলেও কাম পিশাচিনীর কামনা কিন্তু কোনোদিন মেটেনি। তাই সে বারবার মালতীকে নিয়ে বাইরে কোথাও যাওয়ার চেষ্টা করতে না পেরে এই বাড়ির মধ্যেই থাকতো, কিন্তু সুযোগ পেলেই সে তাকে নিয়ে অন্য কোথাও যেত। কিন্তু ওই মেয়েটি ওই লাল পুটুলিটা নিয়ে চলে গেল, তাহলে? যা স্বাভাবিক তাই ভালো বুঝলে। কারোর কাম বাসনা কম থাকলে তাকে প্রবল করার চেষ্টা করতে নেই। এই প্রকৃতিতে সমস্ত কিছুরই কারণ আছে। তাকে বাইরে থেকে বদলাবার চেষ্টা করতে গেলেই ধ্বংস অবশ্যম্ভাবী। সাধু হয়তো আবার সেই তান্ত্রিকের মধ্যে কাম পিশাচিনীকে প্রবেশ করানোর চেষ্টা করবে। তাই এই দুটো তাবিজ আমি তোমাদের দুজনের জন্য দিয়ে গেলাম। তোমরা দুজনেই তাবিজ নিজের হাতে পরে রেখো, তাহলে আশা করি আর কোনো সমস্যা তোমাদের হবে না। তাবিজ দিয়ে সাধু বাবা সেখান থেকে চলে গেল। হরগোবিন্দ মালতী ক্লান্ত হয়ে পড়েছিল। তারা নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। হরিসাধন বাড়ি ফিরে দরজা বন্ধ করে শুয়েছিল। এমন সময় তার দরজায় কেউ একটা ধাক্কা দিল। ওদের মধ্যেই কেউ একজন ফিরে এসেছে ভেবেই হরিসাধনের মনে হলো, কারণ এতক্ষণ ধরে হরগোবিন্দর সঙ্গে কথা বলে সে ফিরেছিল। হরিসাধন মনে মনে ভাবল, সাধু বাবা ফিরে এলো নাকি? এত রাতে পাশের গ্রামে যেতেই আগেই বারণ করেছিল, বললাম আমার কাছে থেকে যান। কিন্তু হরিসাধন যখন দরজা খুলল তখন দেখল বাইরে কোথাও কেউ নেই। আশ্চর্য তো, কোথাও কেউ নেই, তাহলে দরজায় ধাক্কা দিল কেন? এতটা কি ভুল শুনলাম নাকি আমি? কথাটা ভেবে সে দরজা বন্ধ করে ফেলতে যাবে, এমন সময় বাইরে থেকে খিলখিল একটা মেয়েলি গলায় হাসির শব্দ শোনা গেল। হরিসাধন আবার চোখ তুলে তাকালো, আর তারপরে দেখতে পেল তার সামনে বারান্দার কাছে দাঁড়িয়ে রয়েছে একটি পূর্ণ বয়স্কা যুবতী মেয়ে। তার হাতে একটা হ্যারিকেন জ্বলছে। সেই হ্যারিকেনের আলোয় তার পরনের সমস্তটুকুই ভালো করে বোঝা যায়। তার গায়ে শাড়ি ছাড়া আর কিছু নেই। গলার কাছ থেকে জড়িয়ে বুকের কাছে উন্মুক্ত যৌবনটাকে ঢাকার ব্যর্থ চেষ্টা করে। শাড়িটা তার গোটা শরীরকে আবৃত করেছে, তবুও যেন শরীরের উথলে পড়া যৌবন বেশ ভালোভাবে বোঝা যায়। হরিসাধন তার দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, কে তুমি? আর এইখানে এত রাত্রে কি করছো? মেয়েটা কিন্তু কিছু বলল না। পায়ে পায়ে এগিয়ে এলো হরিসাধনের দিকে। তারপর হরিসাধন কিছু বুঝে ওঠার আগেই লণ্ঠনটা নিচে নামিয়ে রেখে নিজের দুটো ভেজা ঠোঁট এগিয়ে হরিসাধনের ঠোঁটের ওপর ঠোঁট রাখল। আর ঠিক তখনই হরিসাধন বুঝতে পারল একটা অদ্ভুত সুবাস তার নাকে এসে ধাক্কা দিচ্ছে। ধীরে ধীরে জেগে উঠছে তার কাম বাসনা। বাইরে যেন প্রবল হাওয়া দিচ্ছে, তার মাঝে হরিসাধনের বুকের ভেতর অশান্ত কামনা যেন বাঁধ ভেঙে নৌকার মতো এদিক ওদিক টলতে শুরু করলো। হরিসাধন নিজেও বুঝতে পারল তার মধ্যে জেগে উঠেছে আদিম এবং প্রথম রিপু, কাম রিপু।